Assalamu alaikum everyone. This is Isha Jahan Meme with you guys. Thank you so much for joining the class and welcome to my channel, class, everything. আচ্ছা দেখো, আজকে আমরা পড়বো ফিগার্স অফ স্পিচ। ফিগার্স অফ স্পিচ একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ এই ফিগার্স অফ স্পিচ জানা থাকলে কি জানা লাগবেই লাগবে। তোমার ফার্স্ট ইয়ার থেকে একদম আজীবন, মানে যদি সাহিত্য পড়তে চাও, সাহিত্য বুঝতে চাও, সেই ক্ষেত্রে ফিগার্স অফ স্পিচের গুরুত্ব অপরিসীম, এটা ছাড়া চলবেই না। আর তাছাড়াও আমাদের ফার্স্ট ইয়ারে রিডিং স্কিলের ফিগার্স অফ স্পিচ যখন আসবে, আমি বলেছিলাম এর আগেও, রিডিং স্কিলের পার্ট সিতে একটা কবিতা দেওয়া থাকবে, এরপরে একটা কোশ্চেন আসবে যে ফিগার্স অফ এই কবিতার ভিতরে কয়টি ফিগার্স অফ স্পিচ রয়েছে সেগুলো ব্যাখ্যা করো। এরপরে সেই কবিতার ভিতর থেকে ফিগার্স অফ স্পিচ আইডেন্টিফাই করে ব্যাখ্যা করে লিখতে হবে যে এটা এই ফিগার্স অফ স্পিচ, এরপরে বলতে হবে যে কেন। হুম। তো এই জন্য ফিগার্স অফ স্পিচ কি এগুলো জানা দরকার, এবং প্রত্যেকটা ফিগার্স অফ স্পিচ কিভাবে তুমি আইডেন্টিফাই করবে, যদি আননোন কবিতা দেয় কিভাবে আইডেন্টিফাই করবে সেগুলো আমরা জানবো, এবং মানে প্রত্যেকটার বৈশিষ্ট্য, সংজ্ঞা, উদাহরণ এগুলো আজকে জানবো আমরা। তো চলো শুরু করি। দেখো, figures of speech are special ways of using words to make language more vivid, imaginative and effective. Figures of speech হচ্ছে একটা বিশেষ উপায়, কিছু শব্দ ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের যে ভাষা ব্যবহার করি বা মানে কবিতায়, সেগুলো আরো ভিভিড মানে স্পষ্ট এবং ইমাজিনেটিভ এবং এফেক্টিভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওয়ে, মানে ফিগার্স অফ স্পিচ গুলো আমরা ব্যবহার করি আমাদের যে মনের ভাব প্রকাশের জন্য, স্পষ্টভাবে এবং খুবই তাৎপর্যপূর্ণভাবে প্রকাশের জন্য এই শব্দগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা দেখো, সামনে যদি যাই, সিমিলি। 1 নাম্বার ফিগার্স অফ স্পিচ সেটা হচ্ছে সিমিলি। এই সিমিলি ছাড়া ফিগার্স অফ স্পিচ মানে অভাবনীয়, কারণ সিমিলি মানে হচ্ছে উপমা, উপমা মানে হচ্ছে তুলনা। তুলনা যদি আমরা কোনো সময় দেখি যে তুলনা করা হয়েছে কবিতায়, তাহলে সেটা হবে সিমিলি। এই তুলনা যখন স্পষ্ট হবে, স্পষ্টভাবে বোঝা যাবে যে এখানে তুলনা করা হচ্ছে বা কবি এখানে তুলনা করছেন, সেই তখনই বুঝবো কি এটা সিমিলি। আর সেই স্পষ্টভাবে কবি তুলনা করবেন এই অ্যাজ অথবা লাইক শব্দের দ্বারা। অ্যাজ অথবা লাইক শব্দের দ্বারা। অ্যাজ বা লাইক দুটোর অর্থই হচ্ছে মতো। যেমন ধরো এখানে, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সে হচ্ছে খুবই সাহসী একজন সিংহের মতো, মানে একটা সিংহের মতো সে সাহসী। এই যে অ্যাজ, এই অ্যাজ এর দ্বারা যদি থাকে তাহলে বুঝবো কি এখানে কবি তুলনা করেছেন, এবং এটা হচ্ছে এটা সিমিলি। আবার দেখো, হার স্মাইল ইজ লাইক দ্য সান, তার হাসি সূর্যের মতো। এই যে লাইক, লাইক দ্বারাও বুঝবো কি এটা একটা সিমিলি। হুম। এই হচ্ছে সিমিলির কাহিনী। সিমিলি হচ্ছে অ্যান এক্সপ্লিসিট এক্সপ্রেশন, মানে খুবই আহ স্পষ্টভাবে বোঝা যাবে যে এখানে তুলনা করা হয়েছে। এই অ্যাজ এবং লাইক দ্বারা তুলনা করা হয় কবিতায়। এরপরে দেখো, আবার কিছু শব্দ আছে না, যেমন ধরো যেগুলো তুলনা করা হচ্ছে বোঝা যায় না, মানে একদম ডিরেক্ট বলে দেয়, এরকম ভাবে তুলনা করে না, একদম বলবে যে তুমি ওই রকম। মানে দাঁড়া আমি দেখাইতেছি। এই দেখো মেটাফোর, সেটা মানে আহ এই এক্সাম্পলটা আগে দেখো। টাইম ইজ এ থিফ, সময় হচ্ছে কি একটি চোর। দ্য ক্লাসরুম ওয়াজ এ জু, ক্লাসরুম ছিল একটা চিড়িয়াখানা, মানে ক্লাসরুমটা ছিল একরকম এর একটা চিড়িয়াখানা। এখানেও তুলনা করেছে, সময়কে তুলনা করেছে থিফের সাথে, কিন্তু ডিরেক্ট বলছে যে টাইম হচ্ছে একটা চোর। আবার এখানে ক্লাসরুম কি চিড়িয়াখানার সাথে তুলনা করছে, কিন্তু স্পষ্টভাবে মানে একদম বলে দিছে যে ক্লাসরুম একটা চিড়িয়াখানা। এখানে কিন্তু বলে নাই যে মতো, ক্লাসরুম চিড়িয়াখানার মতো বা কিছু, এটা একদম বলে দিছে যে ওইটা। মনে করো তুমি অনেক সুন্দর, তাহলে বলবে যে, এরকম বলে নাই যে তুমি চাঁদের মতো সুন্দর। যদি আমরা বলি চাঁদের মতো সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর, সেটা হবে সিমিলি। এই যে মতো সুন্দর মানে একদম স্পষ্টভাবে বোঝা যাইতেছে যে তুলনা করছে। আর আমি যদি বলি যে তুমি একটা চাঁদ, তো এইটা হবে মেটাফর, যেখানে স্পষ্টভাবে বোঝা যাবে না যে তুলনা করতেছে, একদম বলবো যে তুমি একটা চাঁদ।
ঠিক আছে, এইটা হচ্ছে মেটাফোর। মেটাফোর হচ্ছে রূপক অর্থে প্রকাশ করে। এটা হচ্ছে এমন এক ধরনের ফিগারস অফ স্পিচ যেখানে একটি শব্দ বা ফ্রেজ ব্যবহার করে কোনো একটা অবজেক্ট বা কাজকে খুবই আম, অস্পষ্টভাবে আর কি তুলনা করা হয়। একদম তুমি বুঝতে পারবে না দেখলে যে এখানে তুলনা হয়েছে। ওই যে বললাম যে তুমি একটি চাঁদ, আবার তুমি চাঁদের মতো সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর বললে হবে সিমিলি, তুমি একটা চাঁদ বললে হবে মেটাফোর। এই যে টাইমকে, সময়কে চোরের সাথে তুলনা করছে, কিন্তু বলছে কি সময় হচ্ছে একটা চোর। আবার দ্য ক্লাসরুম ওয়াজ এ জু, ক্লাসরুম ছিল একটা চিড়িয়াখানা। বুঝছো? এই হচ্ছে মেটাফোর। সিমিলি আর মেটাফোর খুবই কমন একটা ফিগারস অফ স্পিচ, মানে দুইটা সিমিলি, মেটাফোর, এই দুইটা খুবই কমন ফিগারস অফ স্পিচ যেগুলো কবিরা ব্যবহার করে থাকেন কবিতায়। এরপরে দেখো পার্সনিফিকেশন, এই আর একটা খুবই কমন ফিগারস অফ স্পিচ। পার্সনিফিকেশন, দেখো পার্সন হচ্ছে ব্যক্তি, হ্যাঁ? তো ব্যক্তি, পার্সন হচ্ছে ব্যক্তি। এখানে ব্যারব কেন লেখা আমি জানি না, কারণ হয়তো এটার অর্থ বা কিছু বা অন্য কোনো কিছু লেখার কথা ছিল, কিন্তু এখানে ভুল হয়তো লিখছে, কোনো একটা কিছু হবে। এই শব্দটা আই থিঙ্ক ভুল। আচ্ছা দেখো পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন বলতে বোঝায় কোনো একটা বস্তু বা যেগুলোর আর কি প্রাণ নাই, প্রাণহীন কোনো কিছু, সেগুলো যদি আমরা মানুষের মতো কাজ করতেছে এরকম বুঝাই, তাহলে হবে সেটা পার্সনিফিকেশন। আমি আবারও বলতেছি, যখন কোনো বস্তু মানে যার কোনো প্রাণ নাই সেরকম কোনো কিছুকে যদি আমরা বলি মানুষের মতো কোনো কাজ করতেছে, এরকম কোনো অ্যাকশন দেই তাকে কবিতার ভিতরে, তাহলে সেটা হবে পার্সনিফিকেশন ফিগারস অফ স্পিচ। মানে এই পার্সনিফিকেশন মানে হচ্ছে কাউকে ব্যক্তির মতো রিপ্রেজেন্ট করা, মানে প্রেজেন্ট করা বা রিপ্রেজেন্ট করা। দেখো, দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, বাতাস কি ফিস ফিস করছে এই সে গাছের মাধ্যমে। এখন এই ফিস ফিস করা যে কাজটা, এটা কি মানুষের কাজ না বাস্তবে? মানুষ করে, কিন্তু এখানে কবি বলেছেন কি দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, গাছের মাধ্যমে বাতাস ফিস ফিস করছে। এই ফিস ফিস করা যেহেতু মানুষের কাজ, কিন্তু এখানে আমরা বলছি বাতাসের কথা, তো বাতাস কি মানুষ না, এর কোনো প্রাণ নেই। তাহলে এই যে দি উইন্ড হচ্ছে পার্সনিফিকেশন একটা, কারণ একে আমি পার্সনিফাই করেছি, মানুষের মতো তাকে একটা কাজ করা বুঝিয়েছি মানে তার দ্বারা। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য স্টার্স ডান্সড প্লেফুলি ইন দ্য মুনলিট স্কাই। দেখো এই যে ডান্সড বা ড্যান্সড, এটা কি মানুষের কাজ না? নাচা কি মানুষের কাজ? কিন্তু এখানে আমরা কি বলেছি, যে তারাগুলো নাচতেছিল আনন্দের সাথে একদম পূর্ণিমার আকাশে, পূর্ণিমা চাঁদের আলোয় আকাশে, এরকম মানে চাঁদের আলোতে আকাশে। তো দ্য স্টার্স ড্যান্সড প্লেফুল্লি, এই যে তারাগুলো নাচতে ছিল, নাচতে ছিল, নাচা যেহেতু হচ্ছে মানুষের কাজ, আর দ্য স্টার্স মানে এই তারাগুলো কি মানুষ নয়, এগুলোর কোনো প্রাণ নেই, সেক্ষেত্রে যেহেতু আমরা তাকে মানুষের মতো কাজ দিয়েছি, তার মানে এটা হচ্ছে মানে মানুষের মতো কাজ করছে এরকমটা বুঝিয়েছি বা প্রেজেন্ট করেছি, তিনি, এইটা হচ্ছে যে পার্সনিফিকেশন। বুঝছো? এই হচ্ছে পার্সনিফিকেশনের কাজ। পার্সন হচ্ছে ব্যক্তি, আর পার্সনিফিকেশন হচ্ছে একজন ব্যক্তি বা মানুষের মতো যদি কেউ কোনো বস্তু কাজ করে, সেটা হচ্ছে কবিতার ভিতরে পার্সনিফিকেশন। আচ্ছা আবার দেখো, এক নম্বরে তুমি জানো কি সিমিলি, বাংলা অর্থ হচ্ছে উপমা। সিমিলি হচ্ছে তুলনা করা, স্পষ্ট তুলনা। অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন, অ্যান এক্সপ্লিসিট, শুনো, এক্সপ্লিসিট কম্পারিজন, একদম স্পষ্ট তুলনা। এই যেমন অ্যাজ এবং লাইক দ্বারা বোঝাবে যে এ এর মতো বা ও ও ওর মতো, যেমন তুমি চাঁদের মতো সুন্দর, এরকম। আবার এই যে তুমি সিংহের মতো সাহসী, তার আহ, হাসি সূর্যের মতো, এগুলো। আবার মেটাফর হচ্ছে অ্যান ইমপ্লিসিট, অস্পষ্ট, ঠিক আছে, অ্যান ইমপ্লিসিট কম্পারিজন, এখানে তুলনা থাকবে কিন্তু অস্পষ্ট। আর এখানে বলবে কি টাইম ইজ এ থিভ, সময় হচ্ছে একটা চোর, এখানেও তুলনা করছে কিন্তু অস্পষ্ট ভাবে একদম বলে দিছে যে ওইটা। দ্য ক্লাসরুম ওয়াজ এ জু, ক্লাসরুম ছিল একটি চিড়িয়াখানা। তাহলে এখানেও অস্পষ্ট ভাবে তুলনা করেছে, তাই এটা একটা মেটাফর মানে রূপক। মেটাফর অর্থ হচ্ছে রূপক। এখন দেখো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন, পার্সন অর্থ অর্থ ব্যক্তি, এভাবে মনে রাখবা, পার্সন অর্থ ব্যক্তি। আমরা যদি কোনো বস্তুকে
মানুষের মতো কাজ করছে এমনটা বুঝাই, তাহলে সেটা হবে পার্সনিফিকেশন। ওকে, এরপরে দেখো, আচ্ছা এতটুকু বুঝতে পারছো এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক কবিতায় রয়েছে এই তিনটা ফিগারস অফ স্পিচ। হ্যাঁ, বুঝছি। ওকে, এখন দেখো, হাইপারবোল অতিরঞ্জন বা অতিশায়ন, যেটাই বলো একই অর্থ। হাইপারবোল, ঠিক আছে, শব্দটা মাথায় রাখবা, হাইপারবোল। এটা হচ্ছে আমরা যখন কোনো ছোট্ট একটা বিষয়কে অতিরঞ্জিত করি, মানে অনেক বড় ভাবে বুঝাই বা অনেক আহ পার্সোনিফিকেশনের বাংলা টাইটেল কি? এটা হচ্ছে কি জানো, ব্যক্তি বের। সামথিং, মানে বেরোপ না, এটা ভুল আমি বলছিলাম। কি জানো, মানে ব্যক্তির মতো কাজ করে এরকম একটা অর্থ, মানে ওই শব্দটা আমার খেয়াল নাই, বুঝছো? আচ্ছা। আমি এই শব্দটা দ্বারা আমি ডিকশনারিতে দেখতেছি পার্সনিফিকেশন অর্থটা কি। এটা ভুল হয়েছে এখানে লেখাটা, পার্সনিফিকেশন ব্যক্তি রূপদান, বুঝছো? ওই ব্যক্তি রূপদান রে ভুলে আর কি লেখছে এরকম, ব্যক্তি রূপদান, পার্সনিফিকেশন অর্থ ব্যক্তি রূপদান, দান, বুঝছো? এখন দেখো, হাইপারবোল হচ্ছে অতিরঞ্জন বা অতিশায়ন। কোনো একটা ছোট বিষয়কে যদি আমি বড় ভাবে বলি, সেটা হবে হাইপারবোল। সিম্পল ব্যাপার, খুবই সোজা। হাইপারবোল অতিরঞ্জন বা অতিশয়ন, যেখানে ছোট একটা বিষয়কে আমরা বিশাল ভাবে বলবো। যেমন মনে করো তুমি আম, কিভাবে বলবো, মনে করো আহ, হ্যাঁ, বাড়িতে বুঝছি, বসে, মানে হ্যাঁ হ্যাঁ, বাংলায়। অতিরিক্ত কিছু বলবা। এই যেমন ধরো এখানে আছে, আই হ্যাভ টোল্ড ইউ 1,000 টাইমস, আমি তোমাকে 1,000 বার বলেছি। বুঝছো, আমি তোমাকে 1,000 বার বলেছিলাম। সত্যি কি সে 1,000 বার বলছে? বলছে তো ধরো দুই একবার বা তিনবার, চারবার বা পাঁচবার, বুঝছো? কিন্তু 1,000 বার তো সে বলে নাই। কিন্তু এটা কি হাইপারবোল, এইটাই হচ্ছে হাইপারবোল। এই হাইপারবোল ইউজার দ্বারা বুঝাইছে যে অনেকবার বলছে, কিন্তু কথা সে শুনে নাই। আবার দেখো, আই এম সো হাংরি আই কুড ইট এ হর্স, আমি খুবই ক্ষুধার্ত, আমি একটা ঘোড়া খেয়ে ফেলতে পারি। বুঝছো? কিন্তু আদৌ কি ঘোড়া খাওয়া সম্ভব? তার পক্ষে সম্ভব না। একজন ব্যক্তির পক্ষে একটা ঘোড়া খাওয়া কখনোই সম্ভব না। তো এই যে তার ক্ষুধা বোঝানোর জন্য সে যে এই হাইপারবোলটা ইউজ করেছে, মানে এই যে শব্দটা ইউজ করছে যে আমি হর্স খেয়ে ফেলতে পারি, এইটাই হচ্ছে হাইপারবোল। বোঝা গেছে? অতিশায়ন বা অতিরঞ্জন, exaggerated statements or claims not meant to be taken literally, used for emphasis or dramatic effect। মানে এটা আসলে সত্যি অর্থ বোঝায় না, এটা বোঝায় যে তার অবস্থাটা, তার মাইন্ডের অবস্থাটা বুঝায়। এটা হচ্ছে মানে অতিরিক্ত কিছু বলা, তার মানসিক অবস্থা বা তার কোনো একটা সিচুয়েশন বোঝানোর জন্য। তো কবিরা এই হাইপারবোল ব্যবহার করে থাকেন তার অবস্থা বোঝানোর জন্য। এরপর দেখো, অক্সিমরন হচ্ছে বিপরীতার্থক অলংকার। এখানে উম দেখো, বিপরীতার্থক অলংকার, এটা হচ্ছে ফিগারস অফ স্পিচে অক্সিমরন ব্যবহৃত হয় এরকম যে একটা সেন্টেন্সে বা বাক্যে দুইটা বিপরীত শব্দ থাকবে, বুঝছো? বিপরীত টাইপের শব্দ থাকবে, সেগুলো হচ্ছে যে অক্সিমরন। এখানে দেখো, ডিফেনিং সাইলেন্স, আচ্ছা ডিফেনিং অর্থটা আমি একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। ডিফেনিং ডিফেনিং সাইলেন্স, এটা হচ্ছে বধির করা। হুম, ডেফ অর্থ বধির, আর ডিফেনিং সাইলেন্স মানে বধির করার মতো আহ স্তব্ধতা। কেমন না ব্যাপারটা, এটা দিয়ে আমি ভালো বুঝাইতে পারবো না এখন। আচ্ছা দেখো, বিটার সুইট মেমোরিজ দিয়ে বুঝাই। অক্সিমরন হচ্ছে তোমার একটা বাক্যে বা একটা সেন্টেন্সে বা ওই যে কবিতার লাইনে আহ, যে শব্দটা থাকবে সেটা বিপরীত দুইটা ভাবে বিপরীত শব্দ প্রকাশ করবে। যেমন ধর বিটার সুইট মেমোরিজ, এই যে বিটার অর্থ কি? টক, মানে খারাপ, আর সুইট অর্থ কি? মানে মিষ্টি। তাহলে এই যে শব্দটার মাধ্যমে কি বুঝাইছে, দুইটা বিপরীত শব্দ একত্রে বলছে না? তো এইটা হচ্ছে অক্সিমরন, বিটার সুইট মেমোরিজ, এটা হচ্ছে অক্সিমরন। বা ভালো খারাপ স্মৃতি, যেটা আমরা বলি যে ভালো খারাপ স্মৃতি বা বিটার সুইট মেমোরিজ, তোমরা বোঝোই অলরেডি। তো এইটা হচ্ছে অক্সিমরন।
আরো যখন আর কি কবিতাগুলো পড়বে না, তখন অক্সিমরনটা আর ভালোভাবে বুঝবে। এটা মূল কথা হচ্ছে বিপরীত দুইটা শব্দ পাশাপাশি বসিয়ে অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে অক্সিমরন কবিতায়। এই যে দেখো, এ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি টার্মস অ্যাপিয়ার ইন কনজাংশন। কনজাংশন হিসেবে কি বিপরীতার্থক শব্দ একত্রে আসে, সেটা বলছে। এখন দেখো অ্যালিটারেশন। অ্যালিটারেশন হচ্ছে অনুপ্রাস। এটা খুবই সোজা। অ্যালিটারেশন, অ্যালিটারেশন তুমি বিভিন্ন কবিতায় পাবা, একটা দুইটা না, সব প্রায় অধিকাংশ কবিতায় পাওয়া যায়। বুঝছো, অনেক কবিতায় পাওয়া যায়, আবার নাও পাওয়া যেতে পারে, যাই হোক। আমি অনেক কবিতায় পাইছি, যেগুলো আমাদের আছে সেগুলোর কথা বলতেছি। দেখো অ্যালিটারেশন হচ্ছে আহ পিটার পাইপার পিকড আ পেক অফ পিকলড পেপারস। এই যে পি সাউন্ড, মানে পি সাউন্ডের যে রিপিটেশন হয়েছে, এই পি পি পি, এগুলো হচ্ছে অ্যালিটারেশন এক কথায়। যখন একটি বাক্যে বা একটি সেন্টেন্সে বা একটি কবিতার লাইনে একই সাউন্ড প্রথম, মানে কোনো প্রত্যেকটি শব্দের না, পাশাপাশি কিছু শব্দের প্রথম অক্ষর যদি সেম হয়, প্রথম অক্ষর যদি একই হয়, সেটা হচ্ছে অ্যালিটারেশন। এখানে তো প্রত্যেকটা শব্দেই পি রয়েছে, যদি শুধুমাত্র দুইটা শব্দে থাকতো সেক্ষেত্রে ওটা অ্যালিটারেশনের অন্তর্ভুক্তই হতো। পাশাপাশি দুইটা শব্দের প্রথম যে ধ্বনিটা রয়েছে সেটা যদি একই হয়, সেটাই হচ্ছে অ্যালিটারেশন এক কথায়। এরপর নিচের এক্সাম্পলটা দেখো, দ্য ফেয়ার ব্রিজ ব্লিউ। এই যে ব্রিজ এবং ব্লিউর যে বি সাউন্ডটা বা সাউন্ডটা, এই সাউন্ডটা রিপিট করছে, এখানেও বি রয়েছে এখানেও বি রয়েছে, এই দুটোই হচ্ছে অ্যালিটারেশন। বুঝছো? আবার দেখো ফোম ফ্লিউ, এই এফ এফ, এটাও হচ্ছে কি অ্যালিটারেশন। তার মানে তুমি আবার মনে করে না যে সেন্টেন্সের প্রত্যেকটা শব্দের শুরুর অক্ষর লাগবে, এখানে পাশাপাশি দুইটা শব্দের যদি প্রথম অক্ষর সেম হয় সেক্ষেত্রে ওটাকেও অ্যালিটারেশনই বলা হয়। বুঝছো? এখন চলো আমরা রিক্যাপ করি। পার্সনিফিকেশন পর্যন্ত রিক্যাপ করা শেষ। হাইপারবোল, হাইপারবোল হচ্ছে অতিশায়ন বা অতিরঞ্জন। আমরা যখন কোনো আমাদের মনের বা মানসিক অবস্থা বোঝানোর জন্য আহ কিরকম হয়, আ ডিসকানেক্টেড, এখন আর কি ডিসকানেক্টেড? হ্যালো? শোনা তো যাইতেছে আর দেখা যাইতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাইলে ও বললো ডিসকানেক্টেড। মনে হয় ওর নেটওয়ার্ক মেবি নাই। তুমি তুমি কি এতক্ষণ দেখতেছিলে আপু ওই নাকি সময় প্রবলেম সমস্যা হয়েছে? হয়েছিল, এখন ঠিক আছে। ও আচ্ছা। আপু সমস্যা হয়েছিল বাট এখন ঠিক আছে, দুইবার হয়েছিল এমন সমস্যা। ও আচ্ছা, বুঝতে পারছি, হয়তো তোমার নেটওয়ার্ক গেছিল, কারণ ওই সাইবার হ্যাঁ তো যায় নাই হয়তো। হয়তো। আচ্ছা দেখো, হাইপারবোল হচ্ছে যখন আমরা কোনো সিচুয়েশন বা মানসিক কোনো অবস্থা বোঝানোর জন্য অতিরিক্ত কোনো কিছু দিয়ে মানে অতিরিক্ত কোনো কিছু শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে হাইপারবোল। অতিশয়ন করি বা অতিরঞ্জন করি। এই উদাহরণগুলো তোমরা দেখলে আরো স্পষ্টভাবে বুঝতে পারবে। এবার দেখো অক্সিমোরন হচ্ছে একই সাথে দুটি বিপরীত শব্দ থাকবে যার মাধ্যমে আমরা কোনো অবস্থা বুঝাবো। আর অ্যালিটারেশন হচ্ছে যখন পাশাপাশি দুই বা দুইয়ের অধিক শব্দ একই সাউন্ড দিয়ে শুরু হবে বা একই ধ্বনি দিয়ে শুরু হবে, অর্থাৎ একই অ্যালফাবেট দিয়ে শুরু হবে, সেটাই হচ্ছে অ্যালিটারেশন। এরপর দেখো ওনোমাটোপি। ওনোমাটোপি, এই বানান একদম মুখস্থ করে ফেলবা, কারণ এই বানানটা কিন্তু অনেকেই ভুল করে। এইখানে কি লেখা আমার একটু বলো তো, আমি দেখতে পাইতেছি না। ধ্বনি, আহ ধ্বনি লক্ষণ। ও আচ্ছা, ধ্বনি লক্ষণ। এখন দেখো, দ্য ফরমেশন অফ এ ওয়ার্ড ফ্রম এ সাউন্ড অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট ইজ নেমড। উইথ হোয়াট ইজ নেমড, দেখো, দ্য ফরমেশন অফ এ ওয়ার্ড ফ্রম এ সাউন্ড অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট ইজ নেমড, এটা হচ্ছে ওনোমাটোপি হচ্ছে। দেখো, দ্য বাজিং বি ফ্লিউ অ্যাওয়ে, এই যে বাজিং, এটা কি একটা সাউন্ড না? তো এইটা হচ্ছে ওনোমাটোপি, মানে শব্দের মাধ্যমে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি শব্দের কারণে, সেইটা হচ্ছে ওনোমাটোপি। দেখো, দ্য লিভস ক্রাঞ্চড, এই ক্রাঞ্চড মানে কি, শব্দটা পাতার যে পাতার উপরে যদি তোমরা পাড়া দাও তারপর একটা শব্দ হয় না, শুকনো পাতার উপরে বা কাঁচা পাতার উপরে, যে পাতার উপরে আমরা পাড়া দিই কেন, দিই না কেন, একটা শব্দ হয়, সেই শব্দের কথা বলছে ক্রাঞ্চড। সাধারণত শুকনো পাতায় বেশি শব্দ হয়।
তো এই যে বিভিন্ন যে সাউন্ড রয়েছে, প্রাকৃতিক যে সাউন্ডগুলো, সেগুলো হচ্ছে যাইয়া ওনোমাটোপি। এগুলো যদি আমরা ব্যবহার করি কবিতার মাঝে, সেন্টেন্সে, সেগুলো হবে ওনোমাটোপি। এরপর দেখো হ্যাঁ, বুঝছি। আইরনি। আইরনি হচ্ছে বিদ্রূপ। এই আইরনি এত সুন্দর একটা বিষয়। এটা তোমরা ড্রামায় পাবা, নোভেলে পাবা, নাটকে পাবা, নাটক তো ড্রামাই, সরি, কবিতায় পাবা। মানে যত লেখা আছে সব জায়গায় আইরনি পাবা, এবং আইরনি যখন বুঝতে পারবা তখন বেশ মজা লাগে পড়তে, বুঝছো, লেখাগুলো খুব আকর্ষণীয় হয়। তো দেখো, আইরনি হচ্ছে বিদ্রূপ। তুমি বলবা একটা কথা, বুঝাবে তার বিপরীত, বিপরীত একটা অর্থ। যেমন আমরা অনেক সময় বলি, যখন আমাদের বলে না, মনে করো আমরা এমনিতেই খারাপ আছি গরমের কারণে বা কিছু, তারপর কেউ এসে বললো কেমন আছে, আমরা বলি না, হ, এত শীত যে অনেক ভালো আছি। অর্থ কি? মানে অনেক গরম। তো এর যে বিপরীত শব্দ আমরা বলি, বিপরীত ভাবে যে বলি, এটাই হচ্ছে আইরনি। মানে বিদ্রূপ করে যেটা আমরা বলি, যেটা আসলে সত্য না, কিন্তু বিদ্রূপ করে বলি একটা, বুঝাই আর একটা, এটা হচ্ছে আইরনি। এই দেখো, দ্য ফায়ার স্টেশন বার্ন ডাউন। আচ্ছা, এই যে দেখো, দ্য ফায়ার স্টেশন বার্ন ডাউন, মানে আগুনের যে স্টেশনটা সেটাই পুড়ে গিয়েছে। এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, হোয়াট এ বিউটিফুল ডে সেড হোয়েন ইট ইজ রেইনিং হেভিলি। মানে যখন ওই যে বৃষ্টি পড়তেছিল বাহিরে, তো একজন মানে হাস্যরসাত্মক ভাবে বলছে, কি সুন্দর দিনটা, মানে বিরক্তি হয়ে যায় যে আসলে তো বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, তার মানে তো দিনটা তো খুব খারাপ যাইতেছে, মানে বাহিরে বেরোইতে পারতেছে না, সারা সবাই আটকা ঘরের ভিতরে। তো এই বিষয়টা বোঝানোর সময় কি বলছে, হোয়াট এ বিউটিফুল ডে, মানে এটা হচ্ছে বিদ্রূপ করা। মানে তুমি বলবা একটা, বুঝাবে আর একটা। এখানের এক্সাম্পল গুলার থেকে আমি যেগুলো বলছি ওইটা ভালো তোমরা হয়তো বুঝছো আমার মনে হয়। আচ্ছা দেখো, আয়রনি না বুঝে বুঝে থাকলে আবারও বলো, আমি আবার বুঝাই দেবো। হ্যাঁ, আয়রনি, কারণ আয়রনির প্রতি আমার খুবই একটা মানে মায়া, পড়তে পড়তে। বলো। হ্যালো, আয়রনি কি আমি এখন সামনে মুভ করব? আচ্ছা, তোমরা হয়তো বুঝছো। দেখো, সিনেকডোচি বা ডৌকি, এটার সঠিক উচ্চারণটা দেখে নিবে। সিনেকডোচি বা ডৌকি যেটাই হোক, সমষ্টিবাচক অলংকার। সিনেকডোচি, এটা হচ্ছে এ ফিগার অফ স্পিচ ইন হুইচ এ পার্ট ইজ মেড টু রিপ্রেজেন্ট দ্য হোল অর ভাইস ভার্সা। এটা হচ্ছে একটা অংশ যেটা তৈরি করা হয় সম্পূর্ণ বিষয়টা রিপ্রেজেন্ট করার জন্য। এই দেখো, অল হ্যান্ডস অন ডেক। অল হ্যান্ডস অন ডেক, এই হ্যান্ডস বলতে বুঝাইছে সকল যে নাবিকরা ছিল তাদেরকে, তাদেরকে বুঝাইছে। আই হ্যাভ এ নিউ সেট অফ হুইলস। হুইলস রেফার্স টু এ কার। আমার নতুন এক সেট হুইল রয়েছে। হুইল বলতে গাড়িকে বুঝাইছে। আচ্ছা, এইটা না, যখন কবিতা পড়বে তখন বুঝলে বেশি ভালো হবে, কারণ এখান থেকে ওইভাবে অতটা বোঝা যাইতেছে না। এক কথায় হচ্ছে এমন কোন শব্দ যে শব্দের দ্বারা সম্পূর্ণ একটা বিষয়কে বোঝানো হবে। যদিও একটা অংশের কথা বলা হবে, কিন্তু ওই অংশটার দ্বারাই সম্পূর্ণ বিষয়টাকে বোঝানো হবে। মনে করো তুমি একটা গাড়ি কিনছো, সেই গাড়িতে কি অনেকগুলো টায়ার রয়েছে না? তাহলে এক সেট টায়ার যদি তুমি বলো যে আমার কাছে অনেকগুলো এক সেট টায়ার রয়েছে, তার মানে কি তোমার কাছে একটা পুরো গাড়ি রয়েছে। এই এই কথাটার অর্থ হচ্ছে সেটা, বুঝছো? তারপর অল হ্যান্ডস অন ডেক, মানে নাবিকদের সকলের হাত ডেকের উপরে ছিল, এই কথাটা বুঝাইছে। তার মানে কি নাবিকরা সবাই ডেকে ছিল, অর্থাৎ লঞ্চে, মানে কি বলে, নাবিকরা থাকে কি জাহাজে, জাহাজে ছিল, এই কথা বুঝিয়েছে। তো সিনেক্ট কি হচ্ছে এরকম কোনো কিছু শব্দ যেগুলো দিয়ে কোনো একটা পার্টের কথা বলবে এবং ওই পার্ট দ্বারাই আসলে বোঝাবে যে সব সম্পূর্ণ বিষয়টাকে বোঝাবে, রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে সিনেকডোকি। আচ্ছা দেখো, ম্যাটোনিমি। ম্যাটোনিমি হচ্ছে লক্ষণা, দ্য সাবস্টিটিউশন অফ দ্য নেম অফ অ্যান অ্যাট্রিবিউট অর অ্যাডজাঙ্ক্ট ফর দ্যাট অফ দ্য থিং মেড। এই যে দেখো, দ্য হোয়াইট হাউস ইস্যুড আ স্টেটমেন্ট। এই যে হোয়াইট হাউস, এই হোয়াইট হাউস বুঝাইছে কাকে? ইউএস প্রেসিডেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনকে। হোয়াইট হাউস তো আর নিজে কাজ করে না, কাজ করছে কে মূলত? ইউএস প্রেসিডেন্ট না, মানে অ্যাডমিনিস্ট্রেশন মূলত, মানে অ্যাডমিনিস্ট্রেশন যে লোকজন আছে তারা কাজ করছে। তো এইটা হচ্ছে ম্যাটোনিমি। তারপর দেখো, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সর্ড। কলম হচ্ছে আহ তলোয়ারের চেয়ে শক্তিশালী।
এখানে বুঝাইছে যে একজন শিক্ষিত ব্যক্তি শক্তিশালী বেশি, এটা বুঝাইছে। তো এগুলো হচ্ছে ম্যাটোনিমি। এগুলো আরো ভালো বুঝতে পারবে যখন এক্সাম্পল দেবা কবিতার ভিতর থেকে, মানে দেখবা তখন। আচ্ছা দেখো, এরপরে ইমেজারি, এগুলো আমি আরেকবার বলছিলাম ফার্স্ট ক্লাসে আই থিঙ্ক। দেখো, ইমেজারি হচ্ছে এমন কোনো শব্দ যেগুলোর মাধ্যমে আমাদের সামনে একটা ছবি ফুটে উঠবে। ইমেজারি মানে ইমেজ, একটা দৃশ্য আমাদের চোখের সামনে এসে যাবে, সেটা হচ্ছে ইমেজারি। এই যে দেখো, দ্য গোল্ডেন সান স্যাঙ্ক স্লোলি, এই যে গোল্ডেন সান, এই যে সূর্যের কথা বলা হয়েছে, আমরা কি আমাদের চোখের সামনে কি ডুবন্ত একটা সূর্য চলে আসছে না, যে সন্ধ্যাবেলা যখন আর কি ডুবে যায়। তো সেই যে গোল্ডেন সানটা, এটাকে আমাদের চোখের সামনে ভেসে উঠেছে, তাহলে এইটা হচ্ছে ইমেজারি। তারপর দেখো, পেন্টিং দ্য স্কাই ইন শেডস অফ অরেঞ্জ অ্যান্ড ডিপ পার্পল, এখানে দৃষ্টি বা সাইটের মাধ্যমে একটি ছবি ফুটে উঠেছে, মানে সন্ধ্যাবেলার একটা দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠেছে, এটা হচ্ছে ইমেজারি। এবার দেখো, সিম্বল বা প্রতীক, অ্যান অবজেক্ট দ্যাট স্ট্যান্ডস ফর অ্যান আইডিয়া। এ ডাভ ইজ এ সিম্বল অফ পিস। একটা ডাভ মানে, ডাভ তো চেনো, ঘুঘু। ঘুঘু হচ্ছে কি শান্তির প্রতীক। এ রেড রোজ, এই রেড রোজ, এই দেখো রেড রোজ বলার মাধ্যমে ফুলটা আমাদের সামনে চোখের সামনে এসেছে, এটা কিন্তু ইমেজারি। আবার রেড রোজ দিয়ে কি আমরা একটা সিম্বল বুঝাই না, যে ভালোবাসার সিম্বল। তাহলে এই যে হ্যাঁ, আমরা যখন বলবো রেড রোজ, শুধুমাত্র রেড রোজের কথা হ্যাঁ, এটা যখন আসবে, এটা হচ্ছে ইমেজারি। আর যখন বলবো যে রেড রোজ হচ্ছে ভালোবাসার সিম্বল, তখন তো এটা সিম্বল, ভালোবাসার সিম্বল বুঝাইবে। আম, এখানে এখানে দেখো লেখা আছে, এখানে কবুতর বা গোলাপ নিজে কোনো মানুষ বা প্রেম নয়, কিন্তু তারা শান্তি বা প্রেমের ধারণা বহন করেছে, সেই ক্ষেত্রে এরা হচ্ছে একটা প্রতীক। এই যেমন ধরো কালো যে কাপড়টা অনেকে শোকের প্রতীক হিসেবে ধরে, তো প্রতীক তো তোমরা বোঝোই, তো এই সিম্বল ওই একই কথা, যে শব্দের দ্বারা কোনো কিছুকে বোঝানো হবে প্রতীক হিসেবে, সেটাই হচ্ছে সিম্বল এক কথায়। মনে করো এই যে আমরা যে প্রথম দিন যে কবিতাটা পড়েছিলাম, সনেট 73, ওইখানে ছিল না যে ওই সন্ধ্যাবেলা সাথে তুলনা করছে, সন্ধ্যা, সন্ধ্যা তো হচ্ছে ইমেজারি, টয়লেট হচ্ছে ইমেজারি। আবার সন্ধ্যা দিয়ে প্রতীক হিসেবে দেখিয়েছেন কে, যে কবির ওল্ড এজটাকে প্রতীক হিসেবে দেখিয়েছেন, তো সেটা কি একটা প্রতীক, এই বিষয়টা। এখন দেখো, ইমেজ আর সিম্বলের মধ্যে পার্থক্য। ইমেজ হচ্ছে কবিতায় তৈরি হওয়া চিত্র বা দৃশ্য, সিম্বল হচ্ছে সেই চিত্রের গভীর বা রূপক অর্থ। এই যে ওই যে আমাদের কবিতায় ছিল ইয়েলো লিভস, এটা হচ্ছে একটা ইমেজ, আবার ইয়েলো লিভস দিয়ে ওল্ড এজ বোঝানো হয়েছিল, এটি হচ্ছে সিম্বলিক মিনিং। বুঝছো? এরপর দেখো, পান বা শ্লেষ। পান বা শ্লেষ হচ্ছে এ জোক, এক্সপ্লয়টিং মাল্টিপল মিনিংস অফ এ ওয়ার্ড, একটা মজা বা ফানি একটা কোনো শব্দ যেটা বিভিন্ন অর্থ প্রকাশ করে। মনে করো এই যে অ্যান এলিফেন্টস অপিনিয়ন ক্যারিস এ লট অফ ওয়েট, বাস্তবে কি একটা আহ কি বলে, হাতি, আহ ওজন রয়েছে হাতির, তো সেখানে তার যে শারীরিক ওজনটা সেটা রয়েছে, আবার তার যে অপিনিয়ন, সেটা কি, তারও একটা গুরুত্ব রয়েছে। এখানে দেখো, ওয়েট শব্দটির দুটি অর্থ, শারীরিক ওজন এবং গুরুত্ব বা প্রভাব, এখানে উভয় অর্থই খাটছে। মানে তুমি যদি দুইটা অর্থ ধরো, দুইটা অর্থই খাটবে, তাহলে এটাই হচ্ছে একটা পান। তারপরে আরেকটি উদাহরণ হচ্ছে, আই ওয়াজ স্ট্রাগলিং টু ফিগার আউট হাউ লাইটনিং ওয়ার্কস বাট দেন ইট স্ট্রাক মি। দেখো, আমি সংগ্রাম করছিলাম কিভাবে বজ্রপাত কাজ করে, এরপরে কি হইলো, আমাকেই বজ্রপাতে আঘাত করলো, এই কথাটা বলছে। আচ্ছা 2 মিনিট দাঁড়া, আমি একটু দরজা খুলে আসি। এই যে, তাহলে এই যে পান আর শ্লেষ, আহ পান বা শ্লেষ, এটা আসলে পড়ার সময় যখন একদম এক্সাম্পল দেখবে,
ওই সময় ভালো বুঝতে পারবে, কারণ এগুলো এখন তোমাদের কাছে নতুন, এই জন্য মাথায় নিতে একটু কষ্ট হবে। আচ্ছা, এরপর দেখো সনেট 73। এই যে এতক্ষণ পড়লা, এতক্ষণ পড়ার মাধ্যমে আমরা এখান থেকে কিছু দেখি। এই যে ইয়েলো লিভস, আগেই বলছি এটা একটা ইমেজারি, আবার যখন এটার প্রতীকের কথা বলবো সেক্ষেত্রে এটা সিম্বলও। আবার এই আর কি রয়েছে এখানে দেখো, এবার এই যে টয়লাইট, এটাও একটা ফিগারস অফ স্পিচ। আচ্ছা দাঁড়া, এটা আচ্ছা এইটা না আমি আবার নেক্সট ক্লাসে বুঝাবো অনেক, কারণ এখন অনেক টাইম হয়ে যায়, টাইম লাগবে। কিছু দেখাই দে, কিছু দেখাই দিব। আরে না, এইটা কবিতা দিয়ে আবার নেক্সট ক্লাসে বুঝাই দিব না যে এইটা অমুক, তাহলে ভালো হবে। কারণ কবিতা আবার বোঝানোর পরে তারপর বললে তাহলে বেশি ভালো বুঝতে পারবা। আপাতত এগুলা পড়ে ফেলো। আমি আবার একটু বলতেছি। ওনোমাটোপি এলিটারেশন পর্যন্ত তো একবার হয়েছিল রিক্যাপ। দেখো ওনোমাটোপি আবার বলি, এটা হচ্ছে কোনো শব্দ, কোনো প্রাকৃতিক কোনো সাউন্ড। এই যেমন বাজিং বি, বি এর শব্দ কেমন, মৌমাছির যে শব্দটা, এটা হচ্ছে ওনোমাটোপি। আবার এই যে লিভস ক্রাঞ্চড আন্ডার মাই ফিট, এই যে পায়ের নিচে পাতার যে মোচড়ানোর একটা শব্দ, পায়ের নিচে পাতা পড়লে যে শব্দটা হয়, এটা ওনোমাটোপি। অর্থাৎ এক কথায় প্রাকৃতিক যে শব্দগুলো, সেগুলো যখন আমরা ব্যবহার করি ওগুলো হচ্ছে ওনোমাটোপি। আয়রনি হচ্ছে বিদ্রূপ করা কোনো কথার মাধ্যমে, বলবো একটা বুঝাবো আর একটা অর্থ, সেটা হচ্ছে আয়রনি। স্নেকডকি হচ্ছে কোনো একটা অংশের কথা বলবো আর ওই অংশের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টার কথা বুঝাবে, সেটা হচ্ছে স্নেকডকি। আর ম্যাটোনিমি হচ্ছে যখন আমরা কোনো বস্তুর কথা বলবো বা কোনো একটা জায়গার নাম বলবো, কিন্তু ওই জায়গার যে তত্ত্বাবধায়ক রয়েছে তাদের তাদের কথা আসলে বোঝানো হবে, সেটা হচ্ছে ম্যাটোনিমি। আবার ইমেজারি হচ্ছে যে শব্দগুলোর মাধ্যমে আমাদের চোখের সামনে কোনো দৃশ্য ফুটে উঠবে, সেগুলো হচ্ছে ইমেজারি। আর সিম্বল হচ্ছে এমন কোনো শব্দ যেগুলোর মাধ্যমে কোনো একটা বিষয়কে প্রতীক হিসেবে, কোনো একটা বিষয়ের প্রতীক হিসেবে বোঝানো হবে। যেমন রেড রোজ হচ্ছে ভালোবাসার প্রতীক, কালো রং হচ্ছে মৃত্যুর প্রতীক, এরকম। তারপরে সন্ধ্যা বলতে জীবনের শেষ বেলা এটা বোঝায়, মানে ওল্ড এজকে বোঝায়। তাহলে এগুলো হচ্ছে প্রতীক। এরপর দেখো ইমেজ আর সিম্বলের মধ্যে পার্থক্য হচ্ছে, ইমেজ হচ্ছে কবিতায় তৈরি হওয়া চিত্র বা দৃশ্য, সিম্বল হচ্ছে সেই চিত্রের গভীর বা রূপক অর্থ। এখানে দেখো ইয়েলো লিভস একটি ইমেজ, আর ইয়েলো লিভস দ্বারা বুঝিয়েছে কবি ওল্ড এজ কে, তাহলে এটা হচ্ছে এটা সিম্বলিক মিনিং। পান বা শ্লেষ, পান বা শ্লেষ হচ্ছে এমন কোনো শব্দ যার ডিফারেন্ট মিনিংস থাকবে, ডিফারেন্ট টাইপের মিনিংস থাকবে, এবং এটা আসলে হাস্যরসাত্মক হবে এবং বুদ্ধিবৃত্তিক কোনো শব্দ হবে, সেগুলো হচ্ছে পান বা শ্লেষ। এরপরে আমরা পরের ক্লাসে কবিতা থেকে কিভাবে বের করতে হয় সেটা শিখবো, যে ফিগারস অফ স্পিচ কিভাবে আইডেন্টিফাই করতে হয়, পার্সনিফিকেশন কিভাবে আইডেন্টিফাই করতে হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।